ব্রত মানে আবিধানিক অর্থ হলো ব্রী ধাতু থেকে ব্রত শব্দটা এসছে। ব্রী ধাতু মানে হচ্ছে বরণ করে নেওয়া। এবার সেই সূত্র ধরেই বলি, ব্রতের কিছু উপবাসের গল্প থাকছে, যেটাকে আজকের ভাষায় আমাদের ডাক্তারবাবুরা বলছেন, মেডিকেল সায়েন্স বলছে ডিটক্সিফিকেশন। বেশিরভাগ বারব্রতকে অবনীন্দ্রনাথ ঠাকুর বলেছেন কামনার ব্রত। ছোট বাচ্চা একটা মেয়েকে শেখাচ্ছে কেন না, তাকে একদম ছোটবেলা থেকে নামটা যেমন ধারাপাত পড়ছো গণিতের, এক একে এক, দুই একে দুই, ঠিক সেরকমই তাকে একটা সনাতনী ককটেল গিলিয়ে দেওয়া হচ্ছে। এক বজ্ঞা ব্রত বলেই মা ষষ্ঠীকে দাগিয়ে দিয়েছে, কিন্তু পরে কিন্তু আমরা দেখছি যে মা ষষ্ঠী কিন্তু, আমি গবেষণা করতে গিয়ে দেখেছি যে মা দুর্গারই কিন্তু ষষ্ঠাংশ স্বরূপিণী। তো এগুলো তো সবই পরিবেশ ভিত্তিক এবং প্রকৃতি কেন্দ্রিক ব্রত, সবই তো ছিল আমাদের, কিন্তু আমরা তো সেটা এখন ভুলে যাই। আমরা এখন গ্লোবাল ওয়ার্মিং নিয়ে খুব বক করছি, ভীষণ এসি চালিও না, ফ্রিজ চালিও না বলছি, কিন্তু তার সঙ্গে কি আমরা সবুজায়নে মাথা ঘামাচ্ছি? নমস্কার, মাইথোলজি বাই রেনেসার পডকাস্টের আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আমরা আমাদের মাকে, ঠাকুমাকে, দিদিমাকে, তাদেরকে কি দেখেছি বিভিন্ন ধরনের বারব্রত করতে। আজকের ব্যস্ত সময়ে আমরা সেভাবে খুব একটা করে উঠতে পারি না, তবে কয়েকটা বারব্রত তো করি। তো এই যে ব্রত, এই কথাটার মানে কি জানেন কি? কবে থেকে শুরু হয়েছিল ব্রত? আর সব থেকে বড় প্রশ্ন, অনেকেই বলেন আরে ব্রত করছে মানে এটা তো একটা কুসংস্কার, শুধু একের পর এক ব্রত করে চলে। বাড়িতে এরকম অনেককেই আমরা বলতে দেখি, কিন্তু এই ব্রতর পিছনে আসলে কি কিছু রয়েছে, নাকি শুধুমাত্র এটা একটা কুসংস্কার, আমাদের ধর্মীয় উপাসনার একটা জায়গা, একটা দিক, নাকি এর পিছনে রয়েছে বিজ্ঞান, সায়েন্স, প্রাচীন সেই বিজ্ঞান, আমাদের যেটাকে আমরা বলি অ্যানসিয়েন্ট বৈদিক নলেজ, সেই নলেজ, সেই জ্ঞান কি আমাদের এই ব্রতর মধ্যে রয়েছে? আসুন সেই মিথ আর সত্যিগুলোকে আজকে আপনাদের সামনে তুলে ধরার দিন। তাই আজকের এই অত্যন্ত স্পেশাল, ইম্পর্ট্যান্ট এবং নলেজেবল একটা এপিসোড শুরু করার আগে আজকে এখানে যাকে বলবার জন্য আমি এনেছি তাকে আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। আমার পডকাস্টের আজকের অতিথি শ্রীমতী, অত্যন্ত বিখ্যাত, যার প্রচুর বই রয়েছে ব্রত সংক্রান্ত, তাকে এখানে আমরা অবশ্যই স্বাগত জানাবো। শ্রীমতী ইন্দিরা মুখোপাধ্যায়, বিশিষ্ট লেখিকা, সাহিত্যিক এবং গবেষক। আপনার অত্যন্ত বিখ্যাত একটা বই, যেটা আমরা বিভিন্ন জায়গায় পাই, ব্রত ঠাকুরানীর হাট, অসাধারণ নামটা। তো আজকের এপিসোডে দিদি আপনাকে স্বাগত। তোমাকেও স্বাগত। আছেন? ভালো লাগছে আমার ভীষণ তোমার এই চ্যানেলটা এসে। তার কারণ হচ্ছে যে আমি যেহেতু মাইথোলজি চর্চা করি, তাই আমারও খুব ভালো লাগছে তোমার সঙ্গে এখানে বসেছি বলে। একদম, চলুন আজকের এপিসোডে আমরা মানুষকে জানাই, কারণ এটা আমাদের কর্তব্য যে আমরা যেগুলো বারব্রতর কথা শুনি সেগুলো যে আসলে কতটা সায়েন্টিফিক বা আদৌ সায়েন্টিফিক কিনা সেটাই জানবো আজকের এপিসোডে। ব্রত এবং আমাদের যে সংস্কৃতি এবং ব্রত আমরা মা ঠাকুমাদের দেখেছি, এখন আমরা নিজেরাও করি, কিন্তু হয়তো অতটা করি না। তো ব্রত কি শুধুই ঈশ্বরের উপাসনা, তার জন্য কোনো একটা বিশেষ দিন, নাকি এর পিছনে রয়েছে একটা বিজ্ঞান? এটা নিয়ে আমাদের আজকের আলোচনা। কিন্তু আমি প্রথম আপনাকে জিজ্ঞেস করব যে ব্রত শব্দের অর্থ কি? দেখো, আমি অনেক কাজ করেছি এই সমস্ত বাংলার বারব্রত নিয়ে, হারিয়ে যাওয়া ব্রত নিয়ে, কিছু শাস্ত্রীয় ঋতুভিত্তিক ব্রত নিয়ে করতে গিয়ে যেটা দেখেছি, পুরাণ গবেষকদের লেখা থেকে যতটা জেনেছি, তাতে ব্রত আবিধানিক অর্থ হলো ব্রী ধাতু থেকে ব্রত শব্দটা এসছে। ব্রী ধাতু মানে হচ্ছে বরণ করে নেওয়া। তা কি বরণ করছি আমরা? সেখানে আমরা একটা নির্দিষ্ট ঋতুর নির্দিষ্ট তিথিতে আমাদের কোনো ঈশ্বরের উপাসনা আমরা বরণ করছি, এবং সেটা শুধু বরণ করতে যাচ্ছি তখন আমাদের যে কোনো ব্রতের হয় একটা কথা শুনে থাকবে তুমি, প্রবৃত্তি এবং নিবৃত্তি। কখন ব্রতটা তিথিটা শুরু হচ্ছে এবং কখন নিবৃত্তি, কখন ছাড়ছে, সেই স্প্যানটুকুর মধ্যে, যতক্ষণ আমরা ব্রতটার তিথিটা রয়েছে তার ভেতরে আমাদের নিজেদের কতগুলো জিনিস আমাদের নিজেদেরও বরণ করে নিতে হয়। কি বরণ করতে হয়? কিছুটা সংযম থাকে। যেমন একটা কথায় আছে যে অন্নমপি ব্রতমুচ্যতে,
এখানে অন্ন কথাটার মানে কিন্তু ভাত নয়, অন্ন মানে ইন জেনারেল মানে কিছু দানা শস্য বা কিছু খাবার দাবারের কথা বলা হয়েছে, যে সেটারকেও আমরা কিন্তু বিধিনিষেধ কিছু থাকে বই কি ব্রতের। এবার সেই সূত্র ধরেই বলি, ব্রতের কিছু উপবাসের গল্প থাকছে, যেটাকে আজকের ভাষায় আমাদের ডাক্তারবাবুরা বলছেন, মেডিকেল সায়েন্স বলছে ডিটক্সিফিকেশন। শরীরের টক্সিক সাবস্টেন্সকে বার করে দেওয়া হয় উপোসের মাধ্যমে, যার জন্য তারা ইন্টারমিটেন্ট ফাস্টিং বলছেন, যে রাত্রের খাবার থেকে পরের দিনের ব্রেকফাস্টের ব্যবধান অন্তত যেন 12 থেকে 14 ঘন্টা বা আরও বেশি করতে পারলে আরও ভালো হয়। তখন অটোফেজি শুরু হয়, ভেতরের কোষগুলোই নিজেকে আবার তোমার ডিটক্স করতে থাকে। এবার এই যে ব্যাপারটা আমাদের ভারতীয় ব্রতের ফাস্টিংয়ের, সেটা মুসলমান ধর্মের রোজা রাখাই বলো, বা খ্রিস্ট ধর্মের যেমন ইস্টারের আগে লেন্ট পালনই বলো 1 মাস ধরে, বা আমাদের তো 12 মাসে প্রত্যেক অমাবস্যা, প্রত্যেক পূর্ণিমা এবং মাসে 2টো করে একাদশী তিথি, এছাড়াও 12 মাসের 12টা ষষ্ঠী এবং সংক্রান্তির ব্রত, এবং আমাদের, আমি তো বলি 365 দিনই আমাদের ব্রতের সঙ্গে সংযুক্ত এবং সম্পৃক্ত হয়ে থাকা। এখন তোমার যেটা আছে সেটা হয়তো আমার নেই, আমার বাড়িতে যেটা আছে ওর বাড়িতে সেটা নেই, এরকম ভ্যারিয়েশন হয়। কিন্তু ব্রত, এই কথাটা আপনি যখন বললেন যে ব্রত তার সঙ্গে ঋতু মানে সিজন, এটা ভীষণভাবে সম্পৃক্ত, মানে একেবারে ওতপ্রোত জড়িত। একদম। তার মানে কি আমি এরকমটাও যদি বলি যে আমি প্রথম ডিটেলে পরে আলোচনা করব, কিন্তু ব্রত কি এরকমও একটা বিষয় হতে পারে যে আগেকার দিনে আমাদের পূর্বপুরুষেরা আমাদের ঠিক সিজন এলে যেমন ওষুধ খাইয়ে দেওয়া হয়, সেইভাবে আমাদের ওষুধ খাইয়ে দেওয়ার জন্য এটা একটা লোকাচার? হ্যাঁ, দেখো, আমাদের সৃষ্টির আদিমতম মুহূর্তে আমাদের জীবনযাত্রাটা ছিল কি ভীষণ রকম, মানে একটা দুর্ভিক্ষ, একটা অনাবৃষ্টিজনিত, শস্য হচ্ছে না, সন্তান হচ্ছে, হয়তো সন্তান ধারণ করার পরে সে সন্তান বাঁচছে না, হ্যাঁ, মারা যাচ্ছে, কারণ তখন রেটটা এরকমই ছিল, শিশু মৃত্যুর হার, এবং তারপরে নানান রোগ ব্যাধি মানুষের মধ্যে, এবং অনাবৃষ্টিজনিত, দুর্ভিক্ষজনিত, কৃষি, মানে সব কিছুতেই একটা অনিশ্চয়তা ছিল। এবং সেই অনিশ্চয়তা জনিত কারণে বেশিরভাগ বারব্রতকে অবনীন্দ্রনাথ ঠাকুর বলেছেন কামনার ব্রত। মানে আমরা আমাদের সেই কামনাগুলো, ভালো থাকবো বলে, আমাদের ওয়েলবিইংয়ের জন্য, সন্তান যাতে ভালো থাকে, সন্তান যাতে আসে, সন্তান যাতে ধারণ করা যায় মেয়েদের, বা রোগ ব্যাধি যাতে কম হয়, বা চাষাবাদ যাতে ভালো হয়, তাই জন্য প্রত্যেকটা ন্যাচারাল রিসোর্স, মানে যেগুলো চাষাবাদের জন্য দায়ী, মানে সূর্য, নদীর জল, বাতাস, এরকম প্রত্যেকটার প্রতি থ্যাঙ্কস গিভিং, মানে ধন্যবাদ জানানো। সেটা তো ফসল উঠলে থ্যাঙ্কস গিভিং, আর তার আগে হচ্ছে শস্যের জন্য কামনার ব্রত। তাই কোনোটা শাস্ত্রীয় ব্রত, কোনোটা অশাস্ত্রীয় ব্রত, কোনোটা আবার মেয়েলি ব্রত বা যোশিত প্রচলিত ব্রত উনি বলেছেন। আবার মেয়েলি ব্রতর ভেতরে আমি তো 2টো ভাগ দেখতে পাই, পূর্ণাঙ্গ রমণীর ব্রত, আবার একটা মানে ছোট মেয়েদের, কুমারী মেয়েদের ব্রত, যেমন পুণ্যি পুকুর, তুলসীতলা, ছোটবেলায় গ্রামে গঞ্জে আমরা দেখেছি, এখনো কান পাতলে শোনা যাবে সারাটা বৈশাখ মাস জুড়ে। হ্যাঁ, কতখানি সেটা প্রকৃতি এবং পরিবেশ বান্ধব একটা ব্যাপার, যে এখন আমরা পুকুর বুঝিয়ে দিই, কিন্তু তখন পুকুর খোঁড়া হতো, এবং সেটা এই যে জলকে সংরক্ষণ করা, তুলসী, হ্যাঁ একদম, তুলসী গাছে চারা লাগানো, কোন দিয়ে পুকুরের 4টে একটা পুকুর খুঁড়ে, হ্যাঁ। এবার এই যে ব্যাপারটা, ছোট বাচ্চা একটা মেয়েকে শেখাচ্ছে কেন না, তাকে একদম ছোটবেলা থেকে নামতা, যেমন ধারাপাত পড়ছো গণিতের 1 1 1 2 1 2, ঠিক সেরকমই তাকে একটা সনাতনী ককটেল গিলিয়ে দেওয়া হচ্ছে। যেমন আমাদের ভোরবেলা সকালবেলা নিমপাতা বা কালমেঘের পাঁচন খাওয়ানো হতো ছোটোবেলায়, ঠিক সেরকম তাকে ওই ব্রত একটা দিয়ে দেওয়া হলো, যে তোমায় এটা করতে হবে সারা বৈশাখ মাস ধরে। সে কিন্তু স্কুল যাওয়ার আগে যেমন তেমন করে হোক সেটা করে তুলসী তলায় জল ঢেলে কিন্তু তারপরে সে স্কুল যাচ্ছে, পাঠশালায় যাচ্ছে। তার মানে এটা কুসংস্কার নয়, এটা কুসংস্কার নয়, এটা সংস্কৃতি। মানে আমাদের
এবার এটা যারা ধরে রাখতে পেরেছে, যারা সেই আমাদের যেমন মায়ের একটা গয়না, সেটা আমার ঠাকুমার দেওয়া হয়তো, সেইটা যেমন আমাদের নিজস্ব একটা সম্পত্তি, সেরকম ব্রতও হলো একটা সাধারণের, একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপল, একটা গ্রুপ অফ মানে কালচার, একজনের একটা লোকসংস্কৃতিগত একটা কালচার, যেটা হয়তো বহু যুগের অব্যবহারের ফলে ফসিলের মতো চাপা পড়ে যায়, এবং আমরা কেউ তাকে আবার সীতা উদ্ধারের মতো তাকে টেনে হিচড়ে তুলে সেই ফসিল নিয়ে আবার গবেষণা শুরু করছি, চর্চা করছি, এবং জানতে পাচ্ছি কত লোকায়ত গল্প, তার সঙ্গে ঘিরে সাহিত্য, তার সঙ্গে ঘিরে কত ছড়া, কত প্রবাদ প্রবচন, এর কোনো শেষ নেই। তাই ব্রত হলো আমাদের এমনই একটা সংস্কার যা কিন্তু হারিয়ে গিয়েও কিন্তু হারায়নি আজও। কি অপূর্ব বললেন। আমার পরের প্রশ্ন, যে বাংলায় ব্রত কত রকমের রয়েছে, এর তো বোধহয় গুণে শেষ করা যাবে না, এক একটা প্রান্তে এক এক রকম। হ্যাঁ, আমি দুটো কাজ করেছি এবং আরেকটি কাজ চলছে। সেটা হচ্ছে যে দেখো, ঋতুগত তোমার আমারও সেটা আছে। ঋতুগত মানে 12টি মাসের যে ঋতুতে 12 মাসে 13 পার্বণ আমি বলি না, 12 মাসে আমি মানে আরও বেশি 56 পার্বণ বলি। সেই ঋতুগতভাবে দেখতে গেলে শাস্ত্রীয় কিছু ব্রত যেমন আছে, যেমন দুর্গা পুজো, যেমন এই অন্নপূর্ণা পুজো, বাসন্তী পুজো, তো শাস্ত্রসম্মত। তেমনি বেশ কিছু লৌকিক ব্রত, যেমন ষষ্ঠী দেবী লৌকিক দেবী। আমরা সন্তানের মঙ্গল কামনায়, সন্তানের রক্ষয়ত্রী, ধারণকর্ত্রী ষষ্ঠী দেবীকে পুজো করি। এই মা ষষ্ঠীর পুজোর কিন্তু কোনো পুরোহিত লাগে না, পুরোহিত করেন না এই পুজো। আমরা কিন্তু মানে বহু যুগ আগে শিলাজ্ঞানে ষষ্ঠী দেবীকে পুজো করা হতো, এবং আজও বাংলার অনেক বট অশ্বত্থের তলায়, প্রাচীন বট অশ্বত্থ গাছের তলায় ওইরকম শিলাখণ্ডতেই কিন্তু পুজো চড়িয়ে আসে। তার অনেক পরে ব্যবসায়িক কারণে মন্দির তৈরি করে ষষ্ঠী দেবীর একটা মূর্তি তৈরি করে তার করে একটা সন্তান ধারণ করিয়ে পুজো করেন পুরুতমশাই। কিন্তু এটা তো না, এটা তো পুরো মেয়েলি ব্রত ছিল। হ্যাঁ, মানে প্রথম দিকে পুরুষতান্ত্রিক সমাজ যেহেতু মেয়েদের এক বজ্ঞা ব্রত বলেই মা ষষ্ঠীকে দাগিয়ে দিয়েছে, কিন্তু পরে কিন্তু আমরা দেখছি যে মা ষষ্ঠী কিন্তু, আমি গবেষণা করতে গিয়ে দেখেছি যে মা দুর্গারই কিন্তু ষষ্ঠাংশ স্বরূপিণী। তাই জন্য আমাদের প্রতি মাসের যে ষষ্ঠী ব্রত আছে, শুক্লা ষষ্ঠী তিথিতে যে মা ষষ্ঠীর পুজো হয়, আমরা কিছুই করি না, শহুরে মানুষরা উপোস করি, হয়তো ভাত খাই না, মাছ খাই না, আর সন্তানের জন্য পয়সাটা তুলে রাখি, পরে পুজো দিয়ে দিই যে কোনো মন্দিরে। এবার সেই মা দুর্গার পুজো কিন্তু আমাদের 12 মাসই আমরা করি। আশ্বিন মাসের পুজোটাকে আমরা, ষষ্ঠীর পুজোটাকে বলি দুর্গা ষষ্ঠী। সেরকম বৈশাখ মাসে নিদাগ গ্রীষ্মের জন্য, তখনকার দিনে সন্তান হয়ে মারা যেত, স্মল পক্স হতো, মিজলস হতো, তখন চন্দন ষষ্ঠী পালন করা হতো। কারণ চন্দন আমাদের আয়ুর্বেদে গা ঠান্ডা করে, তখন এত ওষুধপালা ছিল না, বাচ্চাকে কলা পাতায় শুইয়ে তাকে চন্দন বাটার প্রলেপ মাখিয়ে ঠান্ডা করা হতো। এত এসিও ছিল না, পাখাও ছিল না, হাত পাখার বাতাস করা হতো। চন্দন ষষ্ঠী এরকম প্রত্যেক মাসে আছে। জ্যৈষ্ঠে আছে অরণ্য ষষ্ঠী, আষাঢ়ে আছে কার্দমী ষষ্ঠী বা যাকে আমরা বলি বিপত্তারিণী, মানে শ্রাবণে লুণ্ঠন ষষ্ঠী, ভাদ্র মাসে চাপড়া ষষ্ঠী, বৈশাখে যেমন চন্দন ষষ্ঠীর কথা বললাম, ঠিক তেমনই জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীকে বলা হয়, আমরা বলি আজকাল জামাই ষষ্ঠী, জামাইয়ের জন্য পালন করা হচ্ছে বলি, তাকে হয়তো সন্তান জ্ঞানে পুজো করা হয়। কিন্তু এটার একটা মহাভারতের ছোট্ট রয়েছে, মানে একটা যোগাযোগ রয়েছে এর সঙ্গে পেলাম, যে সেটা হচ্ছে যে তারা যখন বনপর্বে ছিলেন অজ্ঞাতবাসে, সেই সময়তে পাণ্ডবরা, তখন চিত্রাঙ্গদার সঙ্গে অর্জুনের যখন বিয়ে হয়েছিল, তখন তাকে বরণ করে নেওয়া হয়েছিল এবং সেই ষষ্ঠীটা পালন করেছিলেন মা কুন্তী। এবার এই যে প্রত্যেকটার একটা করে মিনিং রয়েছে। জ্যৈষ্ঠ মাসের এই অরণ্য ষষ্ঠীটাকে আবার বলা হচ্ছে বৃষ্টির মানে দাবদাহে ফুটি ফাটাতো তখন চারপাশ, তখনও মা ষষ্ঠীর একটা মানে চাষবাসজনিত কারণে তাকে পুজো করা হচ্ছে, যে জল পড়বে, তারপরে ফসল হবে, ফসল তো আর কিছুই নয়, সন্তান সম।
সিমিলারলি আবার আষাঢ় মাসে যখন বিপত্তারিণী, মা চণ্ডীরূপী বিপত্তারিণীর পুজো করা হচ্ছে, সেটাকেও কর্দমী ষষ্ঠী বলা হয়। সেখানেও সেই ব্যাপারটা মানে সন্তান শুধু নয়, মানে ইন জেনারেল তিনি সর্বসাধারণের কল্যাণকামী এবং বিপত্তারিণী মা দুর্গা স্বরূপিণী সেই ষষ্ঠী দেবী। শ্রাবণ মাসের লুণ্ঠন ষষ্ঠী, ভাদ্র মাসের চাপড়া ষষ্ঠী। চাপড়া ষষ্ঠীর একটা অনবদ্য কানেকশন আমি পেয়েছিলাম, সেটা হচ্ছে যে আবার শস্য অধিষ্ঠাত্রী দেবী, কারণ শস্যের সঙ্গে আমাদের ধরিত্রী বা মা দুর্গা বা আমাদের ফার্টিলিটি কাল্টের একটা যোগাযোগ রয়েছে। আচ্ছা, অশোক ষষ্ঠী, তারপরে তো আমাদের চৈত্র মাসে আমাদের অশোক ষষ্ঠী গেল, আমরা অশোক কুঁড়ি খাওয়ার রেওয়াজ, সেটার তো একটা সাংঘাতিক আয়ুর্বেদিক গুণ রয়েছে। কারণ আমাদের স্ত্রী রোগের আমরা জানি অশোক ফুলের কুঁড়ি হচ্ছে ন্যাচারাল, মানে ফাইটো ইস্ট্রোজেন তাতে থাকে, যার জন্য এখনও আয়ুর্বেদিক ওষুধের দোকানে আমরা অশোকারিষ্ট বলে একটা স্ত্রী রোগের ওষুধ পাই। তা সেটা যেন আমাদের বছরে আমাদের অশোক ষষ্ঠীতে খায় 6টা কুঁড়ি, অশোক অষ্টমীতে খায় 8টা কুঁড়ি, কলা বা দইয়ের সহযোগে খালি পেটে খাওয়া, সেটা যেন একটা মানে সারা বছরের একটা বার্ষিক সুরক্ষা কবচ, মানে একটা ভ্যাকসিন নেওয়ার মতো ব্যাপার হয়ে গেল। আমাদের পূর্বপুরুষেরা, আমাদের বৈজ্ঞানিকেরা তারা ভেবেছিলেন কবে যে আমাদের মেয়েদের শুধু নয়, মানে আমাদের বাড়ির মহিলাদের বা পুরুষদের, বাচ্চাদের, তাদের একটা প্রোটেকশন দিয়ে নিতে হবে, ভ্যাকসিনের মতো। হ্যাঁ, ভ্যাকসিনের মতো। আর তাই প্রত্যেকটা সিজনে, প্রত্যেকটা ঋতুতে আমাদের এই কিছু না কিছু প্রকৃতি মানে কিছু না কিছু ব্যাপারটা রয়েছে। মানে ঠিক যেমন মনে করলাম তারপরে মাঘ মাসে যে শীতল ষষ্ঠী বা গোটা ষষ্ঠী থাকে সরস্বতী পুজোর পরের দিন, মানে তখন সেটার কিন্তু পুরো একটা প্রকৃতিগত কারণ, একটা হেলথের ব্যাপার রয়েছে যে শীতকাল থেকে উঠছো তুমি, প্রচণ্ড শীত চলে গেছে, এবার গ্রীষ্ম সমাগত, বসন্ত এসেছে, ঋতু সন্ধিক্ষণের সময়ে প্রচুর অসুখ হয়, সিজন চেঞ্জ জনিত জ্বরজারি হয়, হাম পক্স হয়, সব থেকে বড় স্মল পক্স আমরা জানি। এবং তখন ওই আবারও পেট ঠান্ডা রাখো, পেট ঠান্ডা রাখতে তোমায় পান্তা ভাত, গোটা সেদ্ধ এবং প্রোবায়োটিক, সজনে ফুল এবং কুলের অম্বল, সজনে ফুল ছড়ানো, মানে প্রত্যেকটার একটা আয়ুর্বেদিক কারণ রয়েছে, মেডিসিনাল ভ্যালু। অ্যান্ড সেই সঙ্গে তুমি দেখো গোটা ষষ্ঠীতে ছটা মিনিমাম আনাজ, ষষ্ঠীর থেকে মিনিমাম 6টা আনাজ বা তার গুণিতকে আনাজ দেওয়া হয়, এবং প্রত্যেকটা আনাজ সেই সময়ের মরশুমি ফসল এবং গোটা, মানে ডাল, মুগ ডাল গোটা বা অনেকের পঞ্চশস্য, মানে ডাল জিনিসটা অনেক সংখ্যায় ফলে, কারণ সেখানেই আবার ষষ্ঠী দেবীর ফার্টিলিটি কাল্ট বা প্রজননের দেবী হিসেবে তার সার্থকতা। তাই সেটা আমাদের একটা শস্য পুজো। শুধু আমাদের বলে বলবো না, ভাদ্র সংক্রান্তিতে যে দক্ষিণবঙ্গের অরন্ধন, সেটাও কিন্তু সেই বাসি রান্না। এবং আমাদের আবার ওই সময় শীতল ষষ্ঠীর পরের দিন আমাদের ওই দিকটা, বর্ধমানের দিকটা, ওখানে আবার কিন্তু অরন্ধন আমাদের পান্তা খেতে হয়। হ্যাঁ, আমাদেরও তাই, পান্তা খেতে হয়। এবার শীতলাষ্টমীতেও তাই, যেটা হলো মাঘ মাসে না চৈত্র মাসে বোধহয়, সেটাতেও তোমার শীতলাষ্টমীতেও দেখা যায় যে মানে পুরো ঠান্ডা খাবে, সব কিছু পান্তা খাবে, মানে সবকটা অরন্ধন। যে শ্রাবণের নাগপঞ্চমীতেও যেমন অরন্ধনে মনসা পুজো, রাঢ় বাংলায়, তুমি তো ওদিককার মেয়ে, জানবে তুমি, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এই বেল্টটায় যেমন। আর ভাদ্র সংক্রান্তিতে অরন্ধন হচ্ছে দক্ষিণবঙ্গের, মানে সব জায়গাতেই জল জঙ্গল অধ্যুষিত বাংলায় সাপের প্রাদুর্ভাব বেশি, তাই সর্পরাজ্ঞী মনসাকে তুষ্ট করা ছলে বলে কৌশলে। কিন্তু সেই সঙ্গে ভুলে গেলে চলবে না যে মনসা একাধারে আমাদের ফার্টিলিটির দেবী, তার সঙ্গে তিনি কিন্তু শস্যের দেবী, যার জন্য নানা রকম মাছ পর্যন্ত মনসাকে নিবেদন করা, কারণ মাছের চাষিরাও তার পুজো করছে। মানে এইগুলো আমাদের রিলেট করলেই আমাদের বোঝা যাবে শরীর স্বাস্থ্য, আয়ুর্বেদ, আমাদের মানে পুজো, লোকাচার, বার ব্রত সব কিছুর সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এই কথাগুলো যখন বলছি ইন্দিরাদি, আমার ভীষণ মনে হয় যে আমাদের পূর্বপুরুষেরা কি ছিলেন, তারা কি ধরনের জ্ঞান তাদের কাছে ছিল, যে তারা প্রত্যেকটি জিনিসে ভরে ভরে শুধু বিজ্ঞান দিয়েছেন। শুধু আমাদের পূর্বপুরুষ না, সারা ভারতবর্ষ। আমি সেটাই বলছি, আমি নট অনলি মানে বাঙালি বলছি, মানে এটা তো ভারতীয়, আমাদের ভারতের যে কালচার, একদম সমুদ্র হিমাচল, এটা মানে আমাদের হয়তো ইস্টার্ন রিজিয়নে বা আমাদের ওয়েস্টার্ন রিজিয়নে বা আমাদের উত্তর ভারতে বা আমাদের দক্ষিণ ভারতে মানে প্রবল আধিপত্য এই সমস্ত। আয়ুর্বেদকে যে আজ আমরা অনেকটা দূরে সরিয়ে, এখন অবশ্য আবার নতুন করে শুরু হচ্ছে, কিন্তু একটা সময় অবধি আয়ুর্বেদ মানে অনেকটা দূরে থাকো, কিন্তু
সেই আয়ুর্বেদই আমাদের শিখিয়ে গেছে যে একদম। তোমাকে আয়ুর্বেদিক ডক্টরের কাছে যেতে হবে না, তোমার বাড়িতেই বাড়িতেই আছে মেডিসিনাল সব প্লান্ট, তুলসী আছে, পুদিনা আছে, কি নেই? সমস্ত কিছু তার ভেতর দিয়েই তোমার চলতে পারে। একদম। আমাদের ইনফ্যাক্ট আমাদের এই যে প্রত্যেকটা তিথিতে বললাম না ব্রতর আছে ভারতবর্ষে, আমাদের হয়তো তোমার আমার সেটা নেই বাংলায়। যেমন মনে করো শর্ট তিল একাদশী পালন হয়, এক্স্যাক্ট আমার ঋতুটা কোন ঋতুতে সেটা মনে নেই, বা আমলকি একাদশী, বা আমাদের চৈত্র সংক্রান্তিতে অনেক জায়গায় আছে ছাতু সংক্রান্তির ব্রত। ছাতু সংক্রান্তি, এই যে ব্যাপারটা তিল, এই যে দানা শস্য, আমাদের প্রাচীনতম তৈলবীজ তিল, এবার সেটাতে কিন্তু রুটি রুজি এক শ্রেণীর চাষিদের, যাদের তার ওপর নির্ভর করছে একটা অর্থনীতি, তার ওপর নির্ভর করছে স্বাস্থ্য, তার ওপর নির্ভর করছে ভগবানকে দান করে তুমি খাও সেদিন, মানেটা কি? তখন তিল প্রচুর উঠেছে, ঠাকুরকে নিবেদন করে, যেমন আমরা নবান্ন আমাদের অঘ্রাণে আমরা নতুন ধান থেকে নতুন চাল উঠলো, এবার এই কাঁচা দুধেতে সেই চাল এবং তখনকার 5 রকম আনাজ, যেমন মূলো, যেমন কমলা লেবু, যেমন কড়াইশুঁটি, এ সমস্ত দিয়ে পাটালি গুড়, সেও তখন নতুন উঠেছে, ঈশ্বরকে নিবেদন করে নিজের মতো করে নিবেদন করে তারপর তুমি বাড়িতে খাও। আমবারুনি, এই যে কদিন আগে গেল, আমবারুনি কি? মা গঙ্গাকে কাঁচা আম 5টা আমার ঠাকুমা নিবেদন করতেন, সিঁদুর লাগিয়ে নিবেদন করা হতো কাঁচা আম, তারপরেই তুমি আম খেতে পারবে আর কি, তার আগে তুমি আম খাবে না। গঙ্গার জন্যই তো এই অঞ্চলে, গঙ্গার জন্যই তো বলো, আমটা তো তোমার গঙ্গার জন্যই। হ্যাঁ, মানে গঙ্গার জল না থাকলে তো তুমি পেতে না। সব ফসলের মানে ধারণের মূলে হচ্ছে জল আর সূর্যের আলো। সূর্যের আলোকের জন্য আমরা ইতু পুজো করি। ইতুর ঘটেতে আমরা পঞ্চশস্যের দানা মানে মাটিতে লাগিয়ে তারপরে সেটা 1 মাস ধরে সারাটা অঘ্রাণ মাসে রবিবারের ভোরে বাড়ির মেয়ে বউরা সবাই মিলে ইতু পুজো করে সম্মিলিতভাবে, মানে যাতে কিনা শস্য দেবী, মানে শস্যটা কেন পুজো করছে না, আমার তো বাঁচিয়ে রেখেছে আমার সন্তান সন্ততিকে, এসে গেল থ্যাঙ্কস গিভিং, একদম টু নেচার। মানে প্রত্যেক মাসে যেমন শর্তিল একাদশী বা আমলকি একাদশীতে ভালো ফলনের জন্য কামনার ব্রত, ঠিক তেমনই বিদেশে যেমন একবার গম উঠলে থ্যাঙ্কস গিভিং, আমেরিকা, ইউরোপ, বাট আমাদের প্রতি মাসে কিছু না কিছু উঠছে, কারণ আমাদের দেশটা বহু প্রাচীন আমল থেকে কিন্তু কৃষিভিত্তিক আমাদের সমাজ। তাই আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের ঋতুর বৈচিত্র্য, যেমন এখানে 6টা ঋতু, সেই গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত 6 রকমভাবে আমরা দেখতে পাই। এই 6টা ঋতুর সঙ্গে মিলিয়ে আমাদের নানান ফসল যেমন ওঠে একবার এক একটা, তেমনই প্রত্যেকটা ফসল ওঠার কারণেই কিন্তু আমাদেরও থ্যাঙ্কস গিভিং। তার সঙ্গে আয়ুর্বেদ, তার সঙ্গে রোগ ভোগ সবকিছুরই একটা যোগাযোগ রয়েছে। কিন্তু এই ব্রতর মাধ্যম দিয়েই বলে দেয়া হচ্ছে যে কোথাও, আমার এটা মনে হচ্ছে, আমি জানি না আপনি সহমত হবেন কিনা, যে তুমি প্রকৃতি থেকে দূরে যেও না, নেচার, একদম ক্লোজ টু নেচার থাকো। একদম। এই যে পুণ্যি পুকুরের কথা বললাম, তুলসীতলা, তেমন আছে অসৎ নারায়ণ ব্রত। আমরা তো এখন গাছ কাটি, আমরা তো এখন পুকুর বোঁজাই, কিন্তু আমাদের পরিবেশ প্রকৃতির সবুজায়নের জন্য, প্রকৃতি পরিবেশকে রক্ষা করতে আমাদের তো গাছ পুঁততে বলছে। আমরা যে রেটে গাছ কাটছি সে রেটে কি গাছ পুঁতছি না তো। এবার পুকুর তো খুঁড়ছি না, পারলে বোঝাচ্ছি। তো এগুলো তো সবই পরিবেশ ভিত্তিক এবং প্রকৃতি কেন্দ্রিক ব্রত, সবই তো ছিল আমাদের, কিন্তু আমরা তো সেটা এখন ভুলে যাই। আমরা এখন গ্লোবাল ওয়ার্মিং নিয়ে খুব বক করছি, মানে ভীষণ এসি চালিও না, ফ্রিজ চালিও না বলছি, কিন্তু তার সঙ্গে কি আমরা সবুজায়নে মাথা ঘামাচ্ছি? বট গাছের বট সাবিত্রী ব্রত কি পালন করছি? কিন্তু ইন্দিরাদি, একটা এটা তো অবশ্যই একটা খারাপ লাগার জায়গা, কিন্তু কোথাও যেন এখন না মানুষের মধ্যে মানে মানুষের ঢল নেমেছে। আপনাকে আমি যখন ফোনে কথা হচ্ছিল বলছিলাম যে আমি নরেন্দ্রপুরে থাকি, রামকৃষ্ণ মিশনের সামনে, এবার এখানে বাসন্তী পুজো হলো। সত্যি মানে দেখেও আপনার চোখ জুড়িয়ে যাবে যে শুধু বয়স্করা নয়, শুধু আমাদের মতন মধ্যবয়সীরা নয়, ছোট ছোট বাচ্চারা, ইয়াং জেনারেশন, যাদের আমরা জেনজি বলছি, জেন আলফা বলছি, তারা মায়ের কাছে হাজির হচ্ছেন, প্রণাম করছে। এবং আমারও খুব অবাক লাগে এটা দেখলে, কারণ আমি লেখালেখি সূত্রে আমিও মানে এখন সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ, এবং আমি যখন বুঝতে পারি আমার বইগুলির, এই ব্রত সংক্রান্ত বইগুলির বিক্রি দেখে বছরের শেষে আমি বুঝতে পারি প্রচুর মানুষ আমাকে ভালোবাসা দিয়েছেন, প্রচুর মানুষের আমি স্নেহ পেয়েছি। সেটা কিন্তু অল্প বয়সীরাও যেমন আছে, সেরকম বয়স্ক মানুষরাও আছে, এবং তারা বারবার আমাকে বলেছেন, উৎসাহ দিচ্ছেন প্রতিনিয়ত
যে দিদি আরো শুনতে চাই এই গল্প, আমরা যেন এইগুলোকে হারাতে দেবো না, এগুলো আমাদের অনেক দিনের পুরনো সংস্কৃতি, এটাই হচ্ছে মানে আমাদের সম্পদ, এবং আমরা এটাকে হারাতে দেবো না, আমাদের এই সংস্কারটাকে আমরা কিছুতেই হারিয়ে যেতে দেবো না। আমি ওই জন্য এই কাজগুলো করে চলি। অসাধারণ কাজ এগুলো। এই ব্রতর কথা বলতে বলতে আমরা প্রকৃতির কথা বলছিলাম। আমাদের তো সবকিছুতেই প্রকৃতি এসে যায়, মানে ঠাকুরকে আমরা পান দিই, সুপুরি দিই, আমরা নবপত্রিকারও পুজো করি। এইগুলোর মধ্যে সায়েন্স এবং আমাদের ব্রত যেগুলো, সেগুলো কিভাবে রয়েছে? দেখো, ওই আমাদের দুটো সিজন চেঞ্জের সময়, মানে শরৎকাল এবং বসন্তকাল, এই দুটো সময়ই দেখবে দুর্গাপুজো হয়। এবং চৈত্রের দুর্গাপুজোটাকে, বসন্তকালের দুর্গাপুজোটাকে বাসন্তী পুজো বলে, এবং অন্নপূর্ণা পুজো তার সঙ্গে হয় অষ্টমীতে, আর শরৎকালে হয় দুর্গাপুজো। এবার শাস্ত্রে বলা হচ্ছে যে এই যে ঋতু সন্ধিক্ষণের সময় দুটোকে বলা হয় যমদংষ্ট্রা, মানে এক সময় সিজন চেঞ্জের প্রকোপে, ঋতু পরিবর্তনের মানে হাওয়া পরিবর্তনের কারণে চট করে ঠান্ডা লেগে মানুষ অসুস্থ হয়ে ভয়ানক রোগ ব্যাধির কবলে পড়ে মানুষের প্রাণ হারাতো, এবং তারপর থেকেই সেই মা দুর্গা অ্যাজ ইফ অবতীর্ণ হন এই সময় রক্ষে করতে আমাদের। এবার কথাটা হচ্ছে যে আমাদের নবপত্রিকার পুজো কিন্তু একাধারে আমাদের শস্যাধিষ্ঠাত্রী দুর্গার আরাধনা, আর আমাদের আয়ুর্বেদ ধন্য ভারতবর্ষের কিন্তু কৃষি পুজোও বটে। কারণ নবপত্রিকারই তো পুজোটা করা হয় 5 দিন ধরে চলে। সপ্তমীতে আমাদের বলা হতো গণেশের বউ, কলা বউকে, না, গণেশের বউ না, উনি মা দুর্গা স্বরূপিণী। এবং যে 9টা উদ্ভিদ চারা নবপত্রিকায় ব্যবহার করা হয়, তাদের সাদা অপরাজিতা রজ্জু দিয়ে, মানে লতা দিয়ে বেঁধে চান করাতে যাওয়া হয়, তারপরে স্নানান্তে তাকেই লাল পাড় সাদা শাড়ি পরিয়ে সিঁদুর পরিয়ে মঞ্চে তোলা হয়, মা দুর্গার পাশে রাখা হয়। এবার সেই নবপত্রিকায় যে 9টা গাছ থাকে, সেটা হলো কি, কলা গাছ তো আমরা জানি সর্বগুণ, মানে গুণে গুণান্বিত কলা গাছ, তার কিছুই ফেলা যায় না। কালো কচু থাকে, মান কচু থাকে, বেল থাকে, ডালিম থাকে, হলুদ বা হরিদ্রা, এখনই কথা হচ্ছিল তোমার সঙ্গে, জয়ন্তী থাকে, অশোক থাকে, এবং ধান থাকে। মানে আমাদের স্টেপল ফুড হচ্ছে ধান আমাদের ভারতবাসীর। আচ্ছা, এবার এই যে ডালিম, আমাদের রক্তাল্পতার অন্যতম ওষুধ হচ্ছে ডালিম বা বেদানা, অ্যান্টি ক্যান্সার। হ্যাঁ, ঠিক আছে। এবার এই রঙিন ফল ডাক্তারবাবুরা এখন খেতে বলছেন আমাদের সমানে। তারপরে এই যে কালো কচু বা মান কচু, ভীষণ আয়রন রিচ। কলা, থোড়, মোচা, কলার কিছুই ফেলা যায় না, পটাশিয়াম। তারপরে অশোক, এই যে অশোক কুঁড়ির কথা তোমায় আগেই বলেছি, হ্যাঁ, অশোক ফুলের কথা বলেছি মেয়েদের রোগে। জয়ন্তী গাছ থেকেও অনেক আয়ুর্বেদের ওষুধ পাওয়া যায়। বেল, মানে বেল তো এই সিজন চেঞ্জের সময় বেলের পানা, মানে অবশ্যই পানীয় বলা হচ্ছে আয়ুর্বেদে, কারণ বেলের আর একটা নাম হলো অমৃত ফল, যাকে, হ্যাঁ, বেলকে। এবার এই বেলের নানা রকম গুণ আছে, ফাইবার প্রচুর, তাই বেলকে পুজো করা হয়। হলুদ, কাঁচা হলুদের কথা আগেও বলেছি, এখনো বলছি যে কাঁচা হলুদ আমাদের একটা অন্যতম একটা মানে অ্যান্টি ইনফ্লেমেটরি একটা ওষুধ, যেটা আয়ুর্বেদের একটা মানে বড় অঙ্গ। ধানের কথা তো বলেছি। এই ভেষজ উদ্ভিদগুলো কোনো না কোনোভাবে আমাদের উৎপাদনের দিকে মন দিতে হবে, এবং তার ফলে কৃষি, তার ফলে অর্থনীতি, এবং তার সঙ্গে জড়িয়ে আমাদের সুস্বাস্থ্য এবং ভারতের আয়ুর্বেদের একটা ঐতিহ্য কিন্তু রয়েছে। তাই দুটো দুর্গাপুজোতেই এটা অবশ্য কর্তব্য। ইনফ্যাক্ট এবছর আমি আবার আর একটা নতুন জিনিস আবিষ্কার করলাম। অন্নপূর্ণা পুজোর দিন আমি মন্দিরে পয়সা পুজো দিতে গেছি আমার ছেলের জন্য। পুজো দিতে গিয়ে দেখলাম সেখানে সরায়, মাটির সরাইতে তারা ইতু পুজোর মতো কি গাছ বেরিয়েছে। আমি সঙ্গে সঙ্গে কিউরিওসিটি বশত পুরোতমশাইকে জিজ্ঞেস করলাম, তা উনি বললেন যে জব ছড়ানোর রীতি। কারণ অন্ন তো আমাদের, ভাত তো অনেক পরে এসেছে। ভারতবর্ষের প্রাচীন আদিমতম শস্য হচ্ছে জব। হ্যাঁ, আমাদের জবের ছাতুর চল ছিল, পরে তো আমরা ছোলার ছাতু, ওদিকে জবের ছাতু, হ্যাঁ, এদিকে ছোলার ছাতু, জবের ছাতু। তা জব হচ্ছে একটা স্টেপল ফুড ছিল এক সময়, পেট ঠান্ডা করে, একদম পেট ঠান্ডা করে, যার জন্য জবের আবার সেই কৃষি অনুষঙ্গ এসে যায়। অন্নপূর্ণা মানে অন্ন, মানে এখানে শুধুই ভাত নয়, অন্নপূর্ণা এখন ওয়াইড রেঞ্জ, মানে ভাত দিয়ে আমাদের, মানে খাবার দিয়ে, খাদ্য দিয়ে বাঁচিয়ে রাখবেন সেটা।
তা সেই জন্যে জবের সেখানে প্রাসঙ্গিকতা আমরা এড়াতে পারি না। ইভেন ছট পুজোয় কাঁদি কাঁদি কলা দেওয়া হয়, মা গঙ্গাকে দেয়া হয় সূর্যের উদ্দেশ্যে, বা সূর্যের স্ত্রী বা সূর্যের বোন, যাই বলো, অনেক মত আছে। সূর্য ষষ্ঠী বলে আমাদের, এবং পার্টিকুলার বিহারীদের পুজো বলেও আমি দাগিয়ে দিই না ছট পুজোকে এখন, কারণ আমাদেরই এগুলো বাংলায় আমরা দেখছি প্রচুর আর্টিফিশিয়াল পন্ড বানিয়ে ছট পুজো করা হয়। ছট পুজোয় যে ফলগুলো দেওয়া হয় সেগুলো প্রচুর পরিমাণে ফলে, সে আখই বলো, কাঁদি কাঁদি কলাই বলো, সেগুলো সবই কিন্তু কি আমাদের আদিম কৃষি বা শস্য পুজোর কিন্তু অনুষঙ্গ হিসেবেই পুজোতে মানে যিনি আমাদের দিচ্ছেন, হ্যাঁ, তাকেই আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের নবান্নেও আমরা যেমন ধন্যবাদ জানাচ্ছি, তেমনি আমরা আমাদের পৌষ লক্ষ্মীর পুজোয় লক্ষ্মী ঠাকুরকে নতুন ধানের বেদিতে বসিয়ে কড়ি কুনকে সিঁদুর কৌটো দিয়ে আমরা যেমন আলপনা দিয়ে পুজো করছি, প্রত্যেকটা চৈত্র লক্ষ্মীর পুজোতেও তাই, ভাদ্র লক্ষ্মীর পুজোতেও তাই, আমাদের তো কার্তিক লক্ষ্মী তাই, দীপান্বিতা লক্ষ্মী পুজো আমার বাপের বাড়িতে ছিল, আমাদের পশ্চিমবঙ্গীয়দের রীতি। না, দীপান্বিতা লক্ষ্মী পুজো কালী পুজোর দিনে হয়। ঠিক আছে, কালী পুজোর দিনে দীপান্বিতা লক্ষ্মী পুজো, আবার আশ্বিন মাসে দুর্গাপুজোর পর কোজাগরী লক্ষ্মী পুজো, সবই তো আমাদের মানে ধানের কারণে। আর ঠিক আছে, ধান চালের সঙ্গে তো আমাদের সম্পর্কটা আজকের নয়, বাঙালির সম্পর্ক অনেক সুপ্রাচীন। কোথাও গিয়ে একটা বৃত্ত সম্পন্ন হচ্ছে না, মানে প্রকৃতি আর প্রকৃতি, একদম প্রকৃতি এবং প্রকৃতি হচ্ছে শেষ কথা। আর আমরা প্রতি মুহূর্তে নত জানু সেই সব দেব দেবীর ওপর, মানে তিনি যেই হন, ইতু ঠাকুরানী হন কি ছট মা, মানে ছটি মাইয়া, শীতলাই হন, মনসাই হন, বাসুলি দেবী হন, বা মা দুর্গা বা মা কালী, সবাই তো মানে একটা শক্তি হচ্ছে পুরুষ, একটা শক্তি হচ্ছে প্রকৃতি। মানে এই যে আমাদের নীল ষষ্ঠী সামনেই আছে, মানে চৈত্র সংক্রান্তির আগের দিন হয়, নীলের সঙ্গে কেন ষষ্ঠী? সেদিন তো শিব পুজো। অনেকে আমাকে প্রশ্ন করেন, নীলকণ্ঠ মহাদেবের পুজো সেদিন, কিন্তু সেদিন কেন ষষ্ঠী দিদি, কেন ষষ্ঠী জুড়লো? আমি তখন তাদের পড়ে যেটা বুঝলাম, যে সেটা হচ্ছে যে আমাদের এই যে সময়টা, মানে মাঘ মাস অবধি, মানে চৈত্র অবধি প্রবল একটা শুষ্কতা, বৃষ্টি নেই, মাটি একদম ফুটি ফাটা শুকনো। গ্রীষ্মের ঠিক আগে 2-4 ফোঁটা বৃষ্টি পড়ে রসসিক্ত হবে, মাটি নরম হবে, আর তারপর তুমি শস্যের ফলন, মানে লাঙল দিয়ে তুমি শস্য ফলাবে। এই তো আমাদের কৃষি সভ্যতার মূলে। এবার তখন আগেকার দিনে, তখন তো মেটালের যুগ নয়, প্রস্তর যুগ, মানে তখন যখন পাথর পেয়েছে, পাথরটা পুঁতে রাখা হতো, এবং সেটা হচ্ছে লিঙ্গাকৃতির একটা পাথর, সেটা পুঁতে রাখা হতো, বৃষ্টি হলে মাটির ভেতরে জলটা যাবে। এবং এই যে লিঙ্গ কথাটার সঙ্গে জড়িয়ে রয়েছে, একটা অস্ট্রিক শব্দ কিন্তু লিঙ্গ, সেটার সঙ্গে জড়িয়ে রয়েছে অস্ট্রিক জনজাতির শব্দ। এবার সেইটার সঙ্গে জড়িয়ে আমাদের লাঙল মানে হাল দেওয়া, মানে আমরা জমিটাকে, মানে ধরিত্রীকে আমরা চষে ফেলে ফিট ফর ফার্টিলাইজেশন তৈরি করছি। সেখানে কে আছে? তো এই পাথর দিয়েই লাঙল হতো, একদম সেটাই তো। আর শিব হচ্ছেন সেই লিঙ্গ বা পাথরটা, আর ধরিত্রী হচ্ছেন তার সেই কাল্ট, মানে আমরা যেটাকে গৌরীপট্টে প্রথিত দেখি শিবলিঙ্গ, সেইটাতে তিনি রয়েছেন। এবং এই পুরুষ আর প্রকৃতি দুয়ের সমন্বয়ে প্রকৃতি হচ্ছেন তার সহজ সঙ্গিনী দেবী। সে দেবী কে? দুর্গা হতে পারে, কালী হতে পারে, যেই হতে পারে। সেই পুরুষ এবং প্রকৃতির সমন্বয়ে কিন্তু ভাঙা গড়া সৃষ্টির আদি, মানে এইভাবেই তো সৃষ্টির রহস্যটা। তাই নীলও তো মানে পাকে চক্রে ষষ্ঠী হয়ে গেলেন কেন? না, তিনি তো সন্তান উৎপাদন করছেন, সন্তানের রক্ষই, তিনিও মা ষষ্ঠীর মতো সন্তান দিচ্ছেন, তাই জন্যেই পুজো করছে যারা সন্তান চান তারা। তাই জন্যেই নীলের ঘরে দিয়ে বাতি, জল খাওয়া হয়ে সন্তানবতী। আজকাল পুত্রবতীটা আমরা বলি না, আমরা বলি সন্তানবতী। ছেলে মেয়ে যেহেতু জেন্ডার ইকুয়ালিটি হয়েছে এখন, তাই জন্য সন্তান ধারণের জন্য বা সন্তান পালনের জন্য, সন্তানের মঙ্গল কামনায় ষষ্ঠী দেবীর মতোই কিন্তু নীলকণ্ঠ শিবের পুজো। এই যেমন আপনি এক্ষুনি বলছিলেন, এবং সেগুলোর মধ্যে থেকে আমরা দুজনেই যেটাতে সহমত হলাম, যে
অবশ্যই প্রকৃতিকে থ্যাঙ্কস গিভিং, আর কিছুই নয়। আমাদের বেঁচে থাকতে গেলে যে যে জিনিসগুলো আমাদের দরকার, যার কামনা আমরা করছি, তার প্রাপ্তি যখন ঘটছে তখন আমরা থ্যাঙ্কস গিভিং একটা করছি। কিন্তু তারই সঙ্গে নারীর সুরক্ষার দিকেও আমরা নজর দিচ্ছি। তার মানে জেন্ডার ইকুয়ালিটির কথা আপনি বলছিলেন, নারীর যে এক্সট্রা কেয়ার দরকার তার জন্য তার বিভিন্ন ব্রত রয়েছে, তার একদম কিছুটা তো অবশ্যই। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে খাবার দাবারে আমি কি খাবো, কি খেলে আমি ভালো থাকবো, ছাতু, জবের ছাতু, মিলেট, যে মিলেটের কথা এখন আমরা রাগির কথা বলি, রাগি অবধি যেতে হবে না, জবই রয়েছে। তো এই সব কিছু মিলিয়ে শুধু বৈচিত্র্যতা, নানান ধরনের বৈচিত্র্য। আর এমন কোনো ব্রত রয়েছে কি যেটা বৈচিত্র্যে ভরপুর? আমি রিলেট করতে পারি। আমাদের যেমন পিঠে সংস্কৃতিটা তো বাঙালির একটা অন্যতম, এবং সে পিঠেতে দেখো, সেই পৌষ সংক্রান্তির পিঠে আমরা সবাই জানি যে খেজুরের গুড়, মানে ওই সময়টাতেই পাওয়া যায় খেজুরের গুড়, নারকোল, হ্যাঁ, নতুন ধান থেকে উৎপন্ন চালের গুঁড়ো, এই দিয়ে তো আমরা পিঠে করি। এবার ঘটনাটা হচ্ছে শুধু আমাদের না, আমরা যে এই যে পিঠে বানিয়ে ঈশ্বরকেও নিবেদন করি, উপকূলের মৎস্যজীবী সম্প্রদায়ের একটা অন্যতম কৃষি মানে উৎসব হচ্ছে নারালি পূর্ণিমাকে কেন্দ্র করে। সেখানে কিন্তু শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে উপকূলের মৎস্যজীবী সম্প্রদায় নারকোল দান করে। কাকে দান করে? বরুণ দেবকে, মানে সমুদ্রে। উপকূল এরিয়া মানে সমুদ্র। এবার মৎস্যজীবীদের মাথায় রাখতে হয়, 1 নম্বর, তারা নির্বিবাদে যাতে সমুদ্র যাত্রায় তারা যাতে মানে সাবধান সবকিছু হয়ে যাতে প্রচুর মাছ নিয়ে ঘরে ফেরে। আর নারকোল নিবেদন করছে বরুণ দেবতাকে, জলের দেবতা বরুণকে। তাই দুয়ে দুয়ে এক করি যে ওদেরও যেমন নারকোল দিয়ে পুজো, আমাদেরও তেমন নারকোলের পিঠে আমরা নিবেদন করি। এই আর কি, মানে এইগুলো খুব রিলেট করতে পারি আমি। তাতে অর্থনীতিও রয়েছে, তাতে থ্যাঙ্কস গিভিংও রয়েছে, আর তাতে পুষ্টি তো আছেই। আবার সোশ্যাল ইঞ্জিনিয়ারিংও রয়েছে। আমরা সন্তানের ক্ষেত্রে বলছি যে কিভাবে তোমাকে সন্তানের প্রোটেকশন দিতে হবে, কিভাবে এই বংশ পরম্পরা এগিয়ে যেতে হবে। এটা এগুলো তো কোথাও একটা বংশ পরম্পরায় এগিয়ে যাবে কিনা এই বারব্রতর হাত ধরে, সেটা নিয়ে একটা বিশাল ডাউট। তার কারণ যদিও এখনকার মেয়েরা অনেকেই কিন্তু করে, মানে এসব বারব্রত নিয়ে, হ্যাঁ, সবকিছুই পালন করে। সন্তান তো আমাদের একটা খুব মানে সেন্সিটিভ জায়গা। তাই যতই শিক্ষিত হও না কেন, যতই কুসংস্কারাচ্ছন্ন আমি মোটেও বলবো না, আমি বরং বলবো যে এখন যারা সায়েন্স পড়ুয়া, উচ্চশিক্ষিতা যারা, চাকরি করে যারা, তারা এর ভেতরে কিন্তু সায়েন্সটা খোঁজে যে ভালো তো, একদিন বেশ ডিটক্স হবে, উপোস করব, মাছ মাংস খাবো না, এই তো খানিকটা ছোলা কল বেরোনো মুখ খেয়ে থাকবো, হাই প্রোটিন ছোলা সেদ্ধ খেয়ে থাকবো, এতে তো কোনো ক্ষতি হচ্ছে না আমার। হ্যাঁ, মানে এই ব্যাপারগুলো যদি এইভাবে ভাবো তুমি, ছাতু খেয়ে থাকবো, খুবই পুষ্টিকর খাবার, ভাত থেকে, মাছ থেকে, রুটি থেকে, একদিন বাদ থাক, কিন্তু অন্য যে খাবারগুলো খাচ্ছি তাতে তো আমার কোনো ফিটনেস কোশেন্ট কমে যাচ্ছে না, প্রোটিন জুগিয়ে যাচ্ছে তো চাহিদা। তাই এখন তো দেখছি অনেকেই আধুনিকারাও মানে এই ব্রত টত পালনে বেশ মানে এগিয়ে আসছে আর কি। একটা সুস্থ জীবন পেতে গেলে কি কি করতে হবে তারই দিশা বোধহয় আমাদের হতে পারে, সেটাই একটা অ্যানসেস্টাররা দেখিয়েছে। ওই যে বললাম ধামাচাপা পড়ে যায় সেই সংস্কারটা, সেটাকে টেনে হিজড়ে আমাদের শুধু তাকে এখন কুসংস্কার বলে আমরা দাগিয়ে দিই, একদম আসলে এটা একেবারেই কুসংস্কার নয়। সায়েন্টিফিক অনেক কিছু আছে এর ভিতরে, অনেক কিছু। হয়তো তার বিবর্তন হয়ে খানিকটা পরিবর্তন হয়েছে বলে আমরা ধরতে পারি না, কিন্তু যদি ভালো করে দেখি তখনকার দিনের বিজ্ঞানটা হয়তো ওই খাতায় কলমে পড়ার মতন নয়, প্রত্যেকের মধ্যেই রান্নাঘর থেকেই বিজ্ঞান শুরু, কিছু না কিছু তো তার সঙ্গে উঠে আসেই। মানে কত আর বলবো তোমাকে, তো মোটামুটি সবই আমি কভার করলাম। আমাদের যেমন অঘ্রাণ মাসে মূল ষষ্ঠী পালন, কেন মূলো? তখন মূলো হচ্ছে শীত পড়বে, এবার মূলো খাও, ঠাকুরকে নিবেদন করে খাও। কেন না? মূলো খেলে শরীর গরম থাকে, তাই শীতের রেগুলার মূলো, সে মুলি পরাঠা বলো বা আমাদের রান্নায় মূলো বলো, সবকিছুতেই মূলো, কাঁচা মূলোর স্যালাডও বলো, মূলো খাওয়ার একটা রীতি। এরম ভাবেই মানে সবকিছুতেই আমরা দেখি, আমরা এরম ভাবে শহরের মানুষ করছি, গ্রামে গঞ্জে লৌকিক ব্রত হচ্ছে আশ্বিনের গাড়ু সংক্রান্তি ব্রত, যাকে বলে গাস্যি ব্রত। খুব হেলদি একটা ডায়েট, মানে ডালের মধ্যে, ছোলার ডালের মধ্যে দুনিয়ার সব আনাজপত্র দিয়ে, তখনকার আশ্বিন মাসে উঠেছে এমন আনাজপাতি দিয়ে আগের দিন রেঁধে সেই পান্তার সঙ্গে মেনলি খাবে তারা সেই প্রোটিন রিচ ডালটা। আজকাল ডাক্তারবাবুরা সবাই বলছেন সব সবজি দিয়ে ডাল করে খান। এইটাই মানে
কি অসাধারণ। ফিরে আসছে ব্যাপারগুলো। গ্রামে গঞ্জেও এটা ছিল, মানে এটা লৌকিক ব্রত। মানে আমার কাজের সহকারীদের মুখ থেকে আমি অনেক ক্ষেত্র সমীক্ষা করে করে এগুলো বার করি, যে তাদের কি আছে, ওর কি আছে, এইভাবে জানতে পেরেছি অনেক কিছু। আবার প্রত্যন্ত গ্রামে গিয়েও মানুষের সঙ্গে কথা বলে বলে জেনেছি আর পড়েছি সর্বোপরি। একদম, এটা অত্যন্ত মহৎ একটা কাজ। আজকের এপিসোডটা আমরা এখানেই শেষ করছি, কিন্তু মাইথোলজি বাই রেনেসায় শুধুমাত্র আমরা ধর্মের কথা বলি, কিন্তু আমাদের ধর্মটাই আমাদের জীবন ধারণের পদ্ধতি। কারণ হিন্দুইজম ওয়ে অফ লাইফ, এই যে জীবন ধারণের পদ্ধতি, এটার প্রতি পদেই বোধহয় প্রত্যেক দিন এক একটা এপিসোড যখন করি নতুনভাবে আবার সেটাই প্রতিষ্ঠিত হয়। তো আজকের এপিসোডে আমাদের বারব্রত নিয়ে কথা বললাম। আর বারব্রত নিয়ে কথা বলতে বলতে দেখুন আমরা কোথা থেকে শুরু করেছিলাম আর কোথায় পৌঁছে গেলাম। বারব্রতর পিছনে রয়েছে শুধু সায়েন্স, সায়েন্স আর সায়েন্স। ওই যে বললাম নেচার, নেচার অ্যান্ড নেচার। প্রকৃতি আমাদের জীবনের অঙ্গ। এই প্রকৃতি থেকে যেদিনই আমরা বিচ্যুত হব, যেদিনই আমরা আজকের এই মডার্ন লাইফের যে নানান রকমের জাঁকজমক বিষয়গুলোর দিকে বেশি ধাবিত হব, ছুটে যাব, ততটাই কিন্তু আমরা জীবনের যে গতি তার থেকেও সরে যাব। সেটা আমরা শরীর দিয়ে বুঝি, আমার মনে হয় এটা আমরা খুব ভালোভাবেই বুঝে যাই। তাই প্রকৃতির সঙ্গে থাকতে গেলে আমার এই যে কাজটা, যে কর্মযজ্ঞ আমি শুরু করেছি, এটা খুব একটা ইজি নয়। এরকম মানুষকে খুঁজে পাওয়াটাও ইজি নয়, যেমন ইন্দিরাদিকে আজকে পেলাম। তার মাধ্যম দিয়ে জানলাম যে আমাদের ভারতবর্ষের যে কালচার, আমাদের ভারতবর্ষের ধর্ম, আমাদের ভারতবর্ষের সংস্কৃতি, সব কিছুর মধ্যে শুধুই রয়েছে বিজ্ঞান। আর সেই বিজ্ঞানটাকেই আরও একবার প্রতিষ্ঠা করলাম আজকের এপিসোডে। সবাই ভালো থাকবেন। আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। আপনার পরিবারে, আপনাদের বংশে এমন কোনো বারব্রত রয়েছে যেটা আজকে আমরা এখানে উল্লেখ করলাম না? নিশ্চয়ই আমার মনে হয় আমার যে দর্শকরা রয়েছেন তারা যে প্রান্তে থাকেন, এমন কোনো তাদের লোকাচার, এমন কোনো বারব্রত রয়েছে যেটা আজকে হয়তো আমরা এখানে আলোচনা করে উঠতে পারলাম না। অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে, তাহলে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। সঙ্গে অবশ্যই লিখবেন যে কিভাবে আপনারা সেটা পালন করেন, এবং এর পিছনে কোনো বিজ্ঞান থাকলে আপনারা কিভাবে সেটাকে অবজার্ভ করেছেন আমাদের জানাতে ভুলবেন না। আজকের এপিসোড এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই এই চ্যানেলটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রিপশন কাজ করতে অনেকটা উৎসাহ দেয়। আর সবশেষে বলি, আমাদের মেম্বারশিপ অফার চালু হয়ে গেছে। মেম্বারশিপ অফার নিলে আমরা নতুনভাবে আর কি করা যায়, আপনারা কি দেখতে চান সেগুলো জানালে আমরা সেগুলো নিয়েও কিন্তু কাজ করব। আর মেম্বারশিপ অফারে আপনারা কি পাচ্ছেন সেটা দেখুন, এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো সেটা আমাকে জানাতে ভুলবেন না অবশ্যই। আর মেম্বারশিপ অফারটাও অ্যাকসেপ্ট করে নিন। তার সঙ্গে সঙ্গে আজকের এপিসোড এখানেই শেষ করছি, কিন্তু আরও একটা এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব আপনাদের কাছে। ততক্ষণের জন্য নমস্কার। নমস্কার দিদি। নমস্কার।